তো ইতিমধ্যে আপনারা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করে ফেলেছেন, আর আমি অবশ্যই চাইছি যে আপনারা যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তারা যেন প্রত্যেকেই টাকা পায়। কিন্তু এর মধ্যেই কিন্তু আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে তারা ফর্মের নানান জায়গায় ভুল করেছে, যেমন ব্যাংকের আইএফএস কোড নাম্বার ভুল দিয়েছে, ফর্ম ফিল আপে ভুল করেছে, আধার কার্ড নাম্বার ভুল, ফর্মে ইউনিক কোড বসায়নি, অ্যাপ্লিকেশন আইডি পায়নি, ফর্ম বাংলা ইংরেজি দুভাবেই ফিল আপ করেছে, ডকুমেন্টের জায়গায় টিক করেনি, আধার কার্ডে ভুল, নাম ভুল, ফর্মে বড় হাতে ছোটো হাতে দুভাবেই লিখেছে। এরকম কিন্তু প্রচুর কমেন্ট আমার কাছে এসছে এবং অনেকে জিজ্ঞাসা করেছে যে দ্বিতীয়বারের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে কি না, অর্থাৎ প্রথমবারে যদি ভুল হয় সেক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে কি না। তো এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, পুরোটা দেখাবো। আপনাদের যেরকম কমেন্ট ছিল সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। পাচ্ছেন আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন দিয়ে কিন্তু আমি একটা লিস্ট সাজিয়েছি এবং এই লিস্টে কিন্তু আপনাদের যত রকম সমস্যা ছিল ফর্ম ফিল আপে তার বিস্তারিত কিন্তু পেয়ে যাবেন। প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছে যে ব্যাংকের আইএফএস কোড নাম্বার ভুল লিখেছি। তো এখন কিন্তু বর্তমানে কয়েকটা ব্যাংকের আইএফএস কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে আগের যে আইএফএস কোড নাম্বার সেই আইএফএস কোড নাম্বার দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কিন্তু পেমেন্ট তারা পাবে না, কারণ ব্যাংকের কিন্তু ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের কোড কিন্তু আইএফএস কোড নাম্বার। আপনার হয়তো অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিট হয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু কোনোভাবে আপনার টাকাটা পাবেন না। যেমন ধরুন আপনি নদিয়াতে বসবাস করেন, নদিয়াতে একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে এবং আপনি দিয়েছেন কল্যাণী ব্যাংকের ব্রাঞ্চের নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আইএফএস কোড নাম্বার দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কিন্তু আপনার টাকা কিন্তু আপনি পাবেন না, যেহেতু আইএফএস কোড নাম্বার ভুল। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা অনলাইন ট্রানজ্যাকশন করেন বা ব্যাংকের মাধ্যমে কাজ করেন তারা জানেন যে আইএফএস কোড নাম্বার গুরুত্ব কতখানি। সেক্ষেত্রে যারা আইএফএস কোড নাম্বার ভুল লিখেছেন তারা কিন্তু টাকা পাবে না, হয়তো ফর্মটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে কিন্তু টাকা কিন্তু তারা পাবে না, ঠিক আছে। তো দ্বিতীয় নম্বরে কি আছে, ফর্ম ফিল আপে ভুল হয়েছিল, হোয়াইটনার ইউজ করেছে, অর্থাৎ সাদা কালি দিয়ে ইউজ করেছে। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে বা ফর্ম ফিল আপে নানান জায়গায় ভুল হয়ে থাকে, ফর্ম ফিল আপের জায়গায় যে ভুল হয়ে গেছে সেখানে হোয়াইটনার ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, আপনারা হোয়াইটনার ইউজ করতেই পারেন, তবুও চেষ্টা করবেন যতটা ইউজ না করা যায়। এবার অনেকে কি করেছে যে কাটাকুটি করে হয়তো জিরো লিখতে গিয়ে 9 হয়ে গেছিলো, সেই 9কে আবার কেটে 0 করেছে, হোয়াইটনার ইউজ করেনি। সেক্ষেত্রে যদি সংখ্যাটা ভালোভাবে বোঝা যায় তাহলে কিন্তু আপনার ফর্মটি অ্যাকসেপ্টেড হবে। যদি আপনার সংখ্যাটা বোঝা না যায় ঠিক মতো সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। দেখুন সরকার কিন্তু চাইবে যে যত কম অ্যাপ্লিকেশন হোক, কারণ তাতে কিন্তু সরকারি লাভ। যাই হোক, আমি এটা মজা করে বললাম, কেউ মাইন্ডে নেবেন না বা কোনো রকম খারাপ ভাববেন না। সেক্ষেত্রে আপনারা চাইবেন যে প্রত্যেকটা যেন সঠিকভাবে লেখা যায়, ঠিক আছে। তো তারপর 3 নাম্বার আছে আধার কার্ডের নাম্বার ভুল লিখেছি। অনেকে কিন্তু এটাও করেছে যে আধার কার্ডের নাম্বারটা হয়তো একটা অক্ষর ভুল লিখে ফেলেছে। তো এবার আধার কার্ড নাম্বার ভুল লিখলে কী হবে, তো ধরুন এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেই প্রকল্প কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি, অর্থাৎ আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে। তো যদি আপনি আধার কার্ড নাম্বার ভুল লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার ভুল লেখা কিন্তু চলবে না, ঠিক আছে। তো 4 নাম্বার কী আছে, ফর্মে ইউনিক কোড বসায়নি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে প্রত্যেক ফর্মে কিন্তু কম্পিউটার জেনারেট ইউনিক কোড থাকবে। তো অনেকের ক্ষেত্রে হতে পারে অনেকে বাইরের থেকে ফর্ম সংগ্রহ করেছেন বা কোনো ভুলবশত ইউনিক কোড বসায়নি, অর্থাৎ যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার সেটা বসায়নি, সেক্ষেত্রেও কিন্তু তাদের ফর্মটি বাতিল হয়ে যাবে, তাদের ফর্ম কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্টেড হবে না। হয়তো জমা করে ফেলেছেন কিন্তু অ্যাকসেপ্টেড কিন্তু হবে না যদি ইউনিক কোড না থাকে। তো 5 নাম্বার আছে অ্যাপ্লিকেশন আইডি পায়নি, অর্থাৎ অনেকে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা ছিঁড়ে দিয়ে দেয় সেটা হয়তো অনেকে দেয়নি বা অনেকে অ্যাপ্লিকেশন আইডি পায়নি। তো দেখুন অ্যাপ্লিকেশন আইডি না পেলেও কোনো ব্যাপার নয়, যদি আপনার ফোনে SMS এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডির কোনো রকম দরকার নেই, আপনার SMS-এ কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। যদি আপনাকে অ্যাপ্লিকেশন যে রিসিপ্টটা সেটা না দিলেও কোনো ব্যাপার নেই, শুধুমাত্র দেখবেন আপনার মোবাইলে SMS এসছে কিনা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে, তাহলে কিন্তু হবে যে আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা না হলেও কিন্তু চলবে, ঠিক আছে। তো 6 নম্বরে কাছে ফর্ম বাংলা ইংরেজি দুভাবেই লিখেছি। তো দেখুন ফর্মটা কিন্তু দুভাবে লেখা যায়, একটা হলো বাংলা এবং একটা হলো ইংরেজি। তো যদি কেউ পুরো ফর্মটা বাংলাতে ফিল আপ করেছে, লাস্টের দিকে ইংরেজিতে ফিল আপ করেছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আবার অনেকে আছে বাংলা ইংরেজি দুভাবেই ফিল আপ করেছে, প্রথমে বাংলা লিখেছে তারপরে ইংরেজি লিখেছে বা প্রথমে ইংরেজি লিখেছে তারপর বাংলা লিখেছে, সেটা না করাই কিন্তু ভালো, সেক্ষেত্রে কিন্তু ফর্ম বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ যদি আপনি ফর্মটা বাংলায় ফিল আপ করেন সেক্ষেত্রে পুরো ফর্মটা বাংলায় ফিল আপ করবেন, যদি আপনি ইংলিশে ফিল আপ করেন সেক্ষেত্রে
পুরো ফর্মটাই কিন্তু আপনাকে ইংলিশে ফিল আপ করতে হবে। তো 7 নম্বর কি আছে, ডকুমেন্টের জায়গায় টিক করে নিও, অর্থাৎ দেখবেন 5টা না 6টা ডকুমেন্টের জায়গা আছে, অর্থাৎ ফটো, আধার কার্ড, আপনার কাস্ট সার্টিফিকেট, এগুলো একটা অপশন আছে যেখানে টিক করতে হয় যে আপনার কাছে কোন কোন ডকুমেন্টগুলো আছে। তো দেখুন ফর্মের জায়গায় টিক না করলেও কিন্তু হবে, ঠিক আছে। তো আপনারা তাও দেখবেন যে ফর্মে আপনি টিক করেছেন কিনা। যদি আপনি ডকুমেন্ট ঠিক দেন সেক্ষেত্রে কিন্তু টিক করাটা অতটা ম্যাটার করবে না, অর্থাৎ টিক না করলেও কিন্তু চলবে। তবুও আপনার চেষ্টা করবেন যে টিক করার, ঠিক আছে। যারা যারা করেছেন তো ভালো, যারা করেননি তারা অবশ্যই দেখবেন যে আপনার ফোনে কোনো রকম SMS এসছে কিনা বা পরবর্তীকালে কোনো নোটিফিকেশন এসছে কিনা। সেক্ষেত্রে যদি আপনারা ঠিকমতো ডকুমেন্ট দেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না যদি টিক না করে থাকেন, ঠিক আছে। তো তারপরে 8 নম্বরে দেখুন কি আছে, আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার IFS কোড নাম্বার পরিবর্তন হয়েছে, আমি ভুল করে আগের IFS কোড নাম্বার দিয়েছি। তো এটা আমি আগেই বললাম যে বর্তমানে কিছু ব্যাংকের কিন্তু IFS কোড নাম্বার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হতে পারে যদি সে আগের IFS কোড ইউজ করে, অর্থাৎ যে ব্যাংকের বর্তমানে কোনো অস্তিত্ব নেই। তো ধরুন আমি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা ছিল আগে, বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়ে গেছে, সেক্ষেত্রে যদি তারা আগের যে IFS কোড নাম্বার সেটা যদি ইউজ করে, অর্থাৎ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার IFS কোড নাম্বার যদি ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের ফর্ম ফিল আপ, তাদের কিন্তু ফর্মটা বাতিল হবে না, অ্যাকসেপ্টেড হবে, কিন্তু তারা পেমেন্ট পাবে না, যেহেতু তারা IFS কোড নাম্বারই ভুল লিখেছে। যে ব্যাংকের বর্তমানে কোনো অস্তিত্ব নেই সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের IFS কোডই ইউজ করতে হবে। অন্য ব্যাংকের IFS কোড ইউজ করলে কিন্তু আপনাদের ফর্মটি বাতিল হবে না, কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন না, যেহেতু তারা ট্রান্সফার করতে পারবে না টাকাটা। IFS কোড নাম্বার কিন্তু খুব দরকার, জরুরি একটা জিনিস। যখন আপনারা দেখবেন যে অনলাইন ট্রানজ্যাকশন করলে কিন্তু IFS কোড নাম্বার অবশ্যই লাগে, যেটা কিন্তু ব্রাঞ্চ ডিটেক্ট করে, ঠিক আছে। তো তারপর 9 নম্বর কি আছে, আধার কার্ডের নাম ভুল আছে তাই ফর্মে সঠিক বানান লিখেছি। এবার এটাও একটা বড় ম্যাটার যে আধার কার্ডের নাম ভুল আছে তাই ফর্মে সঠিক বানান লিখেছি। তো এটা আপনারা করতে যাবেন না, বর্তমানে যে আধার কার্ডে যে নামটি আছে বা স্বাস্থ্যসাথী কার্ডে যে নামটি আছে সেই স্পেলিংটাই লেখার চেষ্টা করবেন। আপনি হয়তো ভাবছেন যে আমার আধার কার্ডে নাম ভুল আছে, সেক্ষেত্রে আমি নিজে যেটা লিখি অর্থাৎ সঠিক বানান সেটা লিখবো, সেক্ষেত্রে কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করবেন না। আধার কার্ডে বা স্বাস্থ্যসাথী কার্ডে যে নামটা যে স্পেলিংয়ে আছে সেই স্পেলিংটা দেওয়ার চেষ্টা করবেন, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে স্পেলিংটা আছে সেই স্পেলিংটা দেওয়ার কিন্তু চেষ্টা করবেন, ঠিক আছে। যেহেতু আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, আধার কার্ড অবশ্যই লাগবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তো 10 নম্বর কি আছে, আমার নিজের কাস্ট সার্টিফিকেট নেই তবুও আমি স্বামী বা ছেলের কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছি। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে আমার সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আমি ছেলের বা স্বামীর কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবো কি না। আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে নিজের অরিজিনাল কাস্ট সার্টিফিকেটের কপি লাগবে, অর্থাৎ হার্ড কপি লাগবে। যে মহিলা আবেদন করছে তার কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে কিন্তু তিনি কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিতে পারবেন। যদি আপনি ছেলে বা স্বামীর কাস্ট সার্টিফিকেট নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু অবশ্যই নিজের কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাই দেবেন, না থাকলে কিন্তু না দিলেও আপনারা 500 টাকা পাবেন, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট না থাকলেও 500 টাকা পাবেন। SC/SC সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে আপনারা 1000 টাকা পাবেন। তো 11 নম্বর কী আছে, ফর্মে বড় হাতের লিখিনি ছোটো হাতের লিখেছি। তো ফর্মে কিন্তু বলাই ছিল, অনেকেই বলছে আমাকে এটা যে ফর্মে আমি বড় হাতের লিখিনি ছোটো হাতের লিখেছি। অনেক ক্ষেত্রে হয়ে যায় লেখার সময় বড় ছোটো মিলিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফর্মে লেখা ছিল স্টার মার্ক করে যে ফর্মটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। যারা বাংলায় ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যারা ইংরেজিতে ফিল আপ করেছে তারা যদি মিক্সড ইউজ করে, অর্থাৎ মিক্সড লেটার বড় হাতে ছোটো হাতে লিখে ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে। আশা করছি হবে না, কারণ স্পেলিং একই থাকবে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো আপনারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি বা জমা দেননি তারা কিন্তু অবশ্যই যদি ইংলিশে লেখেন সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে লিখবেন, যদি বাংলা লেখেন সেক্ষেত্রে পুরো ফর্মটাই বাংলায় ফিল আপ করবেন। তো 12 নম্বরে কি আছে, আধার কার্ডে ডেট অফ বার্থ ভুল তাই আমি সঠিকটা লিখেছি। আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থই দেবেন, যেহেতু আধার কার্ড হিসাবেই কিন্তু আপনার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তার ডেট মানে বয়সটা কিন্তু নির্ধারিত হবে, অর্থাৎ আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি। সেক্ষেত্রে আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি কিন্তু আপনাকে লিখতে হবে। আদার্স কিন্তু আপনার যে বয়সটা সেটা কিন্তু যদি কোনো কারণে দেখা হলো আধার কার্ড হিসাবে 24 বছর হচ্ছে, আপনার ভোটার কার্ড হিসেবে 25 বছর হচ্ছে, সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড দেখে লিখে দিয়েছেন কিন্তু আপনার আধার কার্ডে আপনার 25 বছর এখনও পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। বা এমনও হতে পারে যে আপনার আধার কার্ড হিসেবে 25 বছর হয়ে গেছে কিন্তু আপনার ভোটার কার্ড হিসেবে 25 বছর হয়নি, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডটা অবশ্যই জরুরি, অর্থাৎ আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি। সেক্ষেত্রে আপনারা চাইবেন বা আপনারা হয়তো অনেকেই দিয়েছেন আধার কার্ডের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু দেবেন। আমি কিন্তু ফর্ম ফিল আপ করার সময় বলে দিয়েছিলাম যে আধার কার্ডের যে ডেট অফ বার্থটি আছে সেটা কিন্তু দিতে হবে।
যেহেতু আপনি জেরক্স কপি অনুযায়ী জেরক্স কপি হিসাবে আধার কার্ডের কপিটা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তারা আধার কার্ড দেখেই ভেরিফাই করবে, অর্থাৎ আধার কার্ডের যে ডেট অফ বার্থ সেই দেখে কিন্তু আপনার বয়সের ভেরিফাইটা করবে, অর্থাৎ আধার কার্ডে যে ডেট অফ বার্থে আছে সেই অনুযায়ী আপনার বয়স 25 বছর হলো কি না সেটা কিন্তু তারা সেখান থেকেই দেখবে। তো এরপর 13 নম্বর কী আছে, আমার ফর্ম ফিল আপ ভুল হয়েছে, আমি কি দ্বিতীয়বার আবেদন করতে পারবো? তো সব থেকে বড় জিনিস কিন্তু এইটাই, অর্থাৎ আমার কাছে প্রচুর প্রশ্ন এসছে যে অনেকে ফর্ম ফিল আপ করতে ভুল করেছে, সেক্ষেত্রে তারা দ্বিতীয়বার আবেদন করতে পারবেন কি না। তো এই নিয়ে কিন্তু আমি একটা পার্টির লোকের সাথে কথা বলেছিলাম যিনি পঞ্চায়েতে কাজ করেন, আমি নাম নিচ্ছি না, তিনি কিন্তু বলেছেন মানে তার কথা অনুযায়ী কিন্তু আপাতত যদি ফর্ম ফিল আপ ভুল হয়ে থাকে আপনারা দেখবেন যে আপনার ফোনে কোনো রকম SMS আসে কি না। যদি SMS না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিস্ট বের হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। যদি দেখেন সেই লিস্টে আপনার নাম ওঠেনি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যদি গভর্নমেন্ট থেকে কোনো রকম আপডেট আসে অর্থাৎ কারেকশন ফর্ম যদি দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীকালে আবেদন করতে পারবেন। এখন কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবেন না যেহেতু আপনার কম্পিউটারাইজ ইউনিক কোড আছে এবং আপনি আধার কার্ড দিয়ে ভেরিফাই করেছেন, আধার কার্ড দিয়ে ফর্মটি ফিল আপ করেছেন, সেক্ষেত্রে কিন্তু তার কথায় অর্থাৎ পঞ্চায়েতের লোকের কথায় কিন্তু আপাতত লিস্ট বের হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তার আগে কিন্তু আপনি দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু দুটো আবেদনে আপনার রিজেক্টেড হয়ে যেতে পারে। হয়তো আপনার ফোনে এখনও পর্যন্ত SMS আসেনি, আপনি ভাবলেন যে আমার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে দ্বিতীয়বার আবেদন করলেন, সেক্ষেত্রে সেই ভুলটা কিন্তু কোনোভাবে করবেন না। আপনারা ওয়েট করুন যতক্ষণ পর্যন্ত লিস্ট না বের হয় সে পর্যন্ত ওয়েট করুন। ওয়েট করার পরে কিন্তু যদি গভর্নমেন্ট থেকে পরবর্তীকালে কোনো রকম কারেকশন ফর্ম আসে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনারা কারেকশন করতে পারবেন বা নতুনভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই নিয়ে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম আপডেট আসেনি। আমি একটা পার্টি লোকের সাথে কথা বলেছিলাম, তার কথায় কিন্তু এটাই হয়েছে যে আপাতত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না ফোনে SMS না আসে। যদি SMS না আসে সেক্ষেত্রে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফাইনাল লিস্ট সেই ফাইনাল লিস্ট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করার মতো কোনো রকম রিস্ক আপনারা নেবেন না। হতে পারে যে আপনার প্রথম অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করলেন, সেক্ষেত্রে কিন্তু দুটোই রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো 14 নম্বরে কী আছে, আমার এখনও পর্যন্ত SMS আসেনি, আমি কি করব? তো ওয়েট করুন যতক্ষণ পর্যন্ত না দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয় সে পর্যন্ত ওয়েট করুন। ওয়েট করে দেখুন যদি SMS না আসে বা ফাইনাল লিস্টে না আপনার নাম না ওঠে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে হয়তো বা গভর্নমেন্ট থেকে এরকমও একটা কারেকশন ফর্ম দেবে যেখানে কিন্তু আপনি পরবর্তীকালে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ছিল আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর। তো আশা করছি বোঝাতে পেরেছি যে ফর্মে কোন কোন ভুল থাকলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, কোন কোন জিনিসটা আপনার লক্ষ্য রাখতে হবে, কি করলে আপনার প্রবলেম হবে না। তো পুরো আপনাদের যে প্রশ্ন সেই মোতাবেকই কিন্তু আমি পুরো বানিয়েছিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।